আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান নিয়ে বিশ্বের উত্তেজনা রীতিমতো তুঙ্গে। তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা, মধ্যপ্রাচ্য তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা। ইরানের যে বর্তমান বিপ্লবী সরকার রয়েছে তাদের অস্তিত্ব হুমকির মুখে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি সেই ঘটনাটা ঘটে, অর্থাৎ ইরানের উপর যদি আক্রমণ চালানো হয় এবং এই বিপ্লবী সরকারকে যদি হটিয়ে দেওয়া হয়, ইরান তার সর্বশক্তি ইসরায়েলের উপর প্রয়োগ করবে, এবং সেক্ষেত্রে ইসরায়েলের যে নামগন্ধ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। রোমানরা যখন সেই চতুর্থ পিউনিকের যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র থেকে একেবারে কার্থেস নগরীকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল, কোনো অস্তিত্ব ছিল না, ইসরায়েলের অবস্থা তেমনি হবে। একইভাবে চেঙ্গিস খান তার জমানাতে মধ্য এশিয়ার খাওরেজাম ডাইনেস্টির সাম্রাজ্যের যে রাজধানী গুরগাঁও, এই গুরগাঁও তখন পৃথিবীর ১ নম্বর কসমোপলিটন শহর ছিল, আজকের নিউ ইয়র্ক বা টোকিওর মতো। পুরো শহরটিকে তিনি মাটির সঙ্গে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না গুরগাঁও কোথাও ছিল। অর্থাৎ সেই গুরগাঁওকে কেন্দ্র করে চারিদিকে, শহরের চারিদিকে ওয়াল ছিল। ধরুন ঢাকা শহরের চারিদিকে গ্রেট ওয়াল, সেই ওয়ালের দৈর্ঘ্য এমন ছিল যে ১২টি ঘোড়া পাশাপাশি সেখান থেকে যেতে পারত, এবং সেটার যে উচ্চতা কত ফিট ছিল সেটা এখনকার যে চায়নার যে গ্রেট ওয়াল, এটাকে দেখলে বুঝতে পারবেন যে এর চেয়েও তাদের উচ্চতা বেশি ছিল। এমনকি কনস্টান্টিনোপলের যে ওয়াল ছিল, সেই ওয়ালের চাইতেও গুরগাঁয়ের ওয়াল বড় ছিল। সেই ওয়াল ভেঙে তছনছ করে দিয়ে চেঙ্গিস খান সেই গুরগাঁও দখল করেছিল। তো সেক্ষেত্রে মানে এই যে জেরুজালেম যে নগরীটি, বা হাইফা কিংবা তেল আবিব, বা এখন যে ইসরায়েল রাষ্ট্র, এটা এত ছোট, ইরানের তেহরানের চেয়ে ছোট। এবং ইতিপূর্বে তারা বারবার এই যে ইসরায়েল রাষ্ট্রটি বহুবার আলেকজান্ডারের দ্বারা আক্রান্ত হয়েছে, নেপোলিয়নের দ্বারা আক্রান্ত হয়েছে, জুলিয়াস সিজারের দ্বারা আক্রান্ত হয়েছে, আরও অনেক বহু মানুষ, বহু সাম্রাজ্য, এবং প্রত্যেকবারই এই এলাকাকে এমনভাবে তছনছ করে দেওয়া হয়েছে যে ৪-৫০০ বছরের মধ্যে, ৪০০ থেকে ৫০০ বছরের মধ্যে এখানে ইহুদিদের কোনো নামগন্ধ বা খ্রিস্টানদের কোনো নামগন্ধ নেওয়ার লোক ছিল না। এরকম ঘটনা ঘটেছে। এখন ঠিক ইরান যখন দেখবে যে তার অস্তিত্ব দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মানে তার যে বিরাট সৈন্য সামন্ত যা কিছু আছে, স্থল যুদ্ধ, এটি কোনো অবস্থাতেই সামাল দেওয়া সম্ভব নয়। সে যদি সোজা মার্চ করে, মানে এটা যে কী একটা অবস্থা হবে, এটা আমি কল্পনাই করতে পারি না। আমি যতটুকু লেখাপড়া করেছি সেই লেখাপড়া দিয়ে পারস্য উপসাগর, যেটিকে বলা হয় সাতিল আরব, সেই সাতিল আরব, এরপর হরমুজ প্রণালী, রেড সি, লোহিত সাগর, পুরো এলাকা রক্তে সয়লাভ হয়ে যাবে। এবং তাদের যে সকল প্রক্সি ওয়ারের যে সকল জায়গাগুলো তারা ইতিমধ্যে, যাকে বলে তারা গত সেই ৩০-৪০ বছর যাবৎ যারা গড়ে তুলেছে, সেটা প্যালেস্টাইন, পশ্চিম তীর, এর বাইরে জর্ডান তারা দখল করে ফেলবে। সব মিলিয়ে মানে যে ইরানের যে অবস্থা, সেই অবস্থাটা আমেরিকা হয়তো বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে আমি আজকে যে ভিডিওটা করছি, সেই ভিডিওতে মনে হচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে ইরান আক্রমণ করতে চাচ্ছে না। তারা একটা নেগোসিয়েশন করছে। এটা ডোনাল্ড ট্রাম্প একটা, যাকে বলা হয়, শর্তযুক্ত কথা বলেছে যে আমরা খবর নিয়ে জেনেছি যে ইরান তাদের দেশে যারা বিক্ষোভকারী তাদেরকে মৃত্যুদণ্ড দেবে না, কাজেই এই মুহূর্তে ইরান আক্রমণ করার প্রয়োজন নেই। অন্যদিকে সৌদি আরব যেটা বলার চেষ্টা করেছে যে তারা আমেরিকাকে অনুমতি দেবে না তাদের ভূমি ব্যবহার করে ইরানে আক্রমণ চালানোর জন্য। এরকম নানা কথাবার্তা হচ্ছে। কাজেই যুদ্ধ, অর্থাৎ আমেরিকা আবার ইরান আক্রমণ করবে, এটা আপাতত বন্ধ হলেও ভবিষ্যতের জন্য বন্ধ হয়নি। আপনাদের মনে আছে যে গতবার যখন আমেরিকা ইরান আক্রমণ করেছিল, ঠিক সেই সময়টিতেও ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার মানে এলোমেলো কথা বলেছিলেন যে না, ইরান আক্রমণ করবেন না,
তিনি বরং ইসরায়েলকে হুমকি দিচ্ছিলেন একটা নেগোসিয়েশন করার জন্য, হামাসের সাথে একটা চুক্তি করার জন্য। সব মিলিয়ে মনে হচ্ছিল হবে না, কিন্তু শেষমেশ দেখা গেল যে ইসরায়েল আক্রমণ করেছে আর আমেরিকাও আক্রমণ করেছে। কিন্তু আমেরিকা যেভাবে আত্মবিশ্বাস নিয়ে আক্রমণ করেছিল, তাদের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার কথা তারা বলেছিল, বাস্তবে তার 10 ভাগের 1 ভাগও হয়নি। অন্যদিকে ইসরায়েল প্রথম কয়েকটি আক্রমণ খুব স্ট্রংলি করেছিল, কিন্তু পরবর্তীতে তাদের গোলাবারুদ শেষ হয়ে গেছিল, এমনকি আমেরিকার গোলাবারুদ শেষ হয়ে গেছিল। কিন্তু যেভাবে ইরান আক্রমণ চালাচ্ছিল কন্টিনিউয়াসলি, যদি ইসরায়েলের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে যদি বন্ধুত্বের আহ্বান না হতো এবং সেখানে যদি অন্যান্য আরব দেশগুলো ইরানকে কনভিন্স না করত, তাহলে সেই যুদ্ধের পরিণতি কোথায় গিয়ে থামতো বলা যাচ্ছে না। তো এখন আমেরিকা যেটা ওই আগের যে অপমান, বিগত যুদ্ধের যে অপমান বহুবার, অর্থাৎ আমেরিকা ইরানের দ্বারা অন্তত 100 বার গত 40 বছরে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারপরে শেষে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেত্র বিশেষে 2 গালে চপেটাঘাত হয়েছে। ইতিপূর্বে তারা যখন ইরানের বিপ্লব হলো আয়াতুল্লাহ রুহুল খামিনি জামানাতে, তখন ছাত্ররা, তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই মার্কিন দূতাবাস আক্রমণ করে সেই দূতাবাসের কর্মকর্তাদেরকে তারা জিম্মি করলো। এই জিম্মি থেকে উদ্ধার করার জন্য তারা তাদের যে বাহিনী প্রেরণ করেছিল, যে যুদ্ধ প্রচেষ্টা চলেছিল, যে গেরিলা যুদ্ধ করার চেষ্টা করেছিল, বা যে প্যারাট্রুপার দিয়ে তারা সেই আমেরিকান যারা হোস্টেজ ছিলেন তাদেরকে উদ্ধারের পরিকল্পনা করেছিলেন, সেটা এতটা ব্যর্থ হলো যার ফলে আমেরিকা ইরান সরকারের যে টাকা ফ্রিজ করে রেখেছিল সেই টাকা ফেরত দেওয়া ছাড়াও ক্ষতিপূরণ হিসেবে তারা একটা বিরাট অঙ্কের টাকা ইরানকে দিয়েছিল, যেটা ইতিহাসে কন্ট্রা কেলেঙ্কারি হিসেবে অভিহিত। তো কাজেই ইরান এমন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রকে ইতিহাসে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি। আলেকজান্ডার এখানে বেশ কয়েক বছর ছিলেন। তো তিনি যুদ্ধ করেছেন এবং যে বিখ্যাত গাওগে মেলার যুদ্ধ, সেই যুদ্ধে তৃতীয় দারায়ুসকে তিনি পরাজিত করেছিলেন ওই পর্যন্ত। কিন্তু তিনি সেখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেননি। উল্টো ইরানের যে রাজধানী ছিল তখন, পারস্যের রাজধানী পার্সিপোলিস, সেটি জ্বালিয়ে দিয়েছিলেন। এটা আলেকজান্ডারের মতো একজন বীরের জীবনের সবচেয়ে একটা কলঙ্কিত ইতিহাস। এবং তিনি মদ্যপ হয়ে, মদ পান করে মদ্যপ অবস্থায় এই শহরটিকে জ্বালিয়ে দিয়েছিলেন। এবং তখন পার্সিপোলিস আলেকজান্ডারের জামানাতে সারা দুনিয়ার 1 নম্বর শহর ছিল। এখন আপনি গিয়ে দেখবেন সেই পার্সিপোলিসের স্ট্রাকচারগুলো রয়ে গেছে। তো তারপর তিনি সেখানে থাকেননি, তিনি ইরান থেকে দ্রুত মিশরে চলে এসেছিলেন, মিশর জয় করেছিলেন এবং মিশর থেকে জেরুজালেম। এরপর আসলে হালাকু খান ইরান জয় করেছিলেন, বাগদাদের পর ইরান জয় করেছিলেন এবং কিছুদিন পরে দেখা গেল তিনি নিজেই সেই ইরানিয়ান হয়ে গিয়েছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন। তার পরবর্তী বংশধর যারা, এবং তারাই পারস্যের বিখ্যাত ইলখানি বংশ। আরবরা ইরান জয় করেছিল, কিন্তু এটি আরবদের জন্য খুব লাভ হয়নি। মানে এটা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রহমাতুল্লাহ আলাইহির তার নেতৃত্বে ইরান জয় করা হয়েছিল। কিন্তু এটা মুসলমানদের জীবনে অনেক দুর্ভোগ দুর্দশা সৃষ্টি হয়েছে। যারাই ইরানের সংস্কৃতির কাছে গিয়েছে তারা আরব সংস্কৃতি বাদ দিয়ে ইরানের সংস্কৃতি গ্রহণ করেছে এবং আরবের ভাষার মধ্যে পারস্যের যে সে বিখ্যাত ভাষা যেভাবে ঢুকে গিয়েছে এবং সেখানে পারস্যের যে আধিপত্য, এই আধিপত্য এবং শিয়া ইজম এবং গ্লোবাল রাজনীতিতে উমাইয়াদের সাথে, ফাতিমিদের সঙ্গে, তারপর আব্বাসীয়দের সঙ্গে, এমনকি মুর ডাইনেস্টি, স্পেনের যে মুর ডাইনেস্টি, তো সেখানে গিয়ে ইরানিয়ান পলিটিশিয়ান যারা আছে তারা যে সকল রয়্যাল পোর্টফোলিওগুলো তারা ধারণ করার পরে তারা বেসিক্যালি 4 থেকে 5টি ডাইনেস্টি ওই মুহূর্তে, যেমন ধরুন তুরস্কের অটোম্যান ডাইনেস্টি, খারোজম ডাইনেস্টি, মুর ডাইনেস্টি স্পেনের,
আব্বাসীয় খিলাফত, ফাতিমীয় খিলাফত মিশরে, এই প্রত্যেকটা রয়্যাল কোর্ট বেসিক্যালি অপারেটেড, কন্ট্রোল অ্যান্ড ডমিনেটেড বাই দ্য পার্সিয়ান এলিটস। এই হলো পারস্য। এবং একটা সময় দেখবেন যে ইরান মানে ইরানের লোকজন যদি আমেরিকায় গিয়ে পড়ে, আমেরিকা আপনি মামদানির ঘটনায় দেখেন না কেন, নিউ ইয়র্কের সে মেয়র হয়ে গেল। তো এখন এইরকম অসংখ্য ঘটনা আপনি দেখেন, ক্রিস্টিয়ান আমানপুর আমেরিকার সবচাইতে প্রভাবশালী সাংবাদিক, কোথাকার বাড়ি? ইরানিয়ান। এইভাবে আমেরিকা যে কি করছে মানে তারা নিজেরাও বুঝতে পারে না। তো এই যে একটা যুদ্ধের যে দামামা, এই যুদ্ধটা আসলে শেষ পর্যন্ত হবে না। এবং ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধ যদি করেও তাতে ইরানের সাথে আমেরিকার ক্ষতি হবে অনেক অনেক বেশি। এটাই ইতিহাস। আর আমেরিকা এরকম একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, সাম্রাজ্য ব্যবস্থা, তারা বহুবার নিজেরা ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে তাদের এই স্বল্পকালীন ইতিহাসে। তাদের তো আসলে ইতিহাসই নেই। 500 বছরের ইতিহাস আপনি খুঁজে পাবেন না তাদের। মানে ওয়ান্স আপন এ টাইম দে ওয়ার স্লেভ, জাস্ট পুরো জাতিটাই ব্রিটেনের স্লেভ ছিল। তো সেখান থেকে যখন সেই স্লেভ জাতির কাছে ব্রিটেনের অভিযাত্রা গেলেন মাইগ্রেট করে, এই জর্জ ওয়াশিংটনদের মতো লোক, অ্যাডাম স্মিথের মতো লোক, এরা সবাই কিন্তু ইংল্যান্ডের জমিদার পরিবার, ওখানে গিয়ে জমি টমি কিনে তারা যে রাজত্ব তৈরি করে ফেললো। এবং তারা যখন ইংল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ করলো, ঠিক সেই সময়টিতে আমেরিকা স্বাধীনতা লাভ করলো। এবং সেই স্বাধীনতার সময়টাতে আবার ফ্রান্স তাদেরকে সাহায্য করেছিল। তো এরকম একটা কমপ্লেক্স ল্যান্ড অফ মাইগ্রেশন ছাড়া আমেরিকাতে আসলে কোনো সফলতা নেই। তো এরকম একটা সংকর জাতি, সেই সংকর জাতি একটা হোমোজিনিয়াস জাতির সঙ্গে অন্তত 5000 বছরের পুরনো একটি একেবারে হোমোজেনিয়াস, রক্তের দিক থেকে, শরীরের দিক থেকে, গায়ের রঙের দিক থেকে, সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হোমোজেনিয়াস জাতি। ইভেন নট চায়না, ইভেন নট জার্মান, ইটস এ নেশন by named the Persian nation, the dynasty, the Persian dynasty. এই সমপরিমাণের, সমপর্যায়ের সংখ্যাধিক্য, ঐতিহ্য, ইতিহাস পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর হয়নি। তো তাদের সঙ্গে যুদ্ধ করা একটা অসম্ভব একটা বিষয়। এবং এই যে আমেরিকা যে তোড়জোড় করছে, আলটিমেটলি এই তোড়জোড় যদি আর একটু বেশি মাত্রায় চলতে থাকে, আপনি দেখবেন যে শুধু আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে না, মধ্যপ্রাচ্য হবে না, অনেক দেশের মানচিত্র পাল্টে যাবে। এমনকি আমাদের দেশের যে অবস্থা, আমরাও খুব স্বস্তিতে থাকতে পারবো বলে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।